অনেক বার বাড়ছে, একবার শুধু প্রমাণ করতে পারে। শেষ পর্যন্ত গরিব ঘরের রাজপুত্র এপিসোডগুলো ধাপে ধাপে প্রকাশ করা হয়েছে। আমরা যারা এখন পর্যন্ত গত 28 এবং 29 নম্বর পর্ব দেখিনি, তাদের জন্য আমরা আপনাদেরকে রেফার করতেছি। আপনারা অবশ্যই কারো ইউটিউব চ্যানেল থেকে সেই পর্বগুলো দেখে আসুন। ইতিমধ্যে আরো একটি পর্ব প্রকাশ পেল আজ। যারা এখন পর্যন্ত গত পর্বগুলো দেখেনি তারা দেখে আসবেন। তো এরই মাঝে আজ 30 নম্বর পর্ব প্রকাশ পেয়েছে। এই পর্বটি অত্যন্ত আলোচ্যবহুল একটি পর্ব ছিল। যারা দীর্ঘদিন থেকে এই পর্বের অপেক্ষা ছিল তাদের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটিতে আমি এই পর্বটির চূড়ান্ত দিক নির্দেশনা এবং এই পর্বে কিভাবে কোন বিষয়গুলো উঠে এসেছে এবং এই পর্বটি কোথা থেকে আপনারা দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব। কোন ইউটিউব চ্যানেলে এই পর্বটি প্রকাশ পেয়েছে এবং এই পর্বটি পেতে হলে আপনাদেরকে কোন ওয়েতে গিয়ে সেই পর্বটি দেখার সুযোগ দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার শুরুতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পর্বটি আপডেট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে গরিব ঘরের রাজপুত্র এপিসোড যথাযথভাবে আপনারা দেখতে পারেন। আমরা এর মধ্যে অনেকের চরিত্রটি দেখেছি। গত 29 পর্বে যে অনেক যে চরিত্রটি তুলে ধরেছেন সেই চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে মেঘলা এবং মেঘলার পালিত বাবা মায়ের জীবনের অর্থনৈতিক অবস্থান এবং তাদের প্রতিপত্তি ফিরে দেওয়ার জন্য তার যে একটি মনস্তাত্ত্বিক পরিস্থিতি ছিল তা অত্যন্ত আলোচ্যবহুল। আমরা বিশ্বাস করি এই পর্বটি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে যথেষ্ট এবং কোন কোন নাটকে কিভাবে বিষয়গুলো তুলে ধরা হয় তাদের মধ্যে অনেকের চরিত্রটা ফুটে উঠবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আমরা এর মধ্যে আরো একটি দিক নির্দেশনা আলোচনা করেছিলাম। তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে সেটা হলো মেঘলার ভালোবাসা। মেঘলা অনেককে যে আগের মতোই ভালোবাসে সেটা কিন্তু ফুটে উঠেছিল। এছাড়াও মেঘার আরো একটি কিন্তু সচ্চরিত্র রয়েছে, যেটা হচ্ছে তার সাহস। তার অদম্য সাহসের ফলে শেষ পর্যন্ত রাতুলকে আগামী 30 পর্বে কিভাবে বিতাড়িত করলেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আমি যথাযথভাবে আলোচনা করব এবং আপনাদের মনে খোরাক জোগাতে যে বিষয়গুলো উপস্থাপন করা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকের এপিসোডে আলোচনা করতেছি। আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন, কারণ আমাদের এই চ্যানেলটি নতুন। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন কি ধরনের ভিডিও পেতে ইচ্ছুক এবং কোন এপিসোডগুলো আপনারা দেখতে ভালোবাসেন সেই এপিসোডের বিষয়গুলো কিন্তু আপনারা আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমরা সেই এপিসোড নিয়ে কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করব। যেহেতু আমাদের কাছে এক্সপ্লেইন করা আমরা প্রত্যেকটি মুভি এবং নাটক এছাড়া এপিসোডগুলো এক্সপ্লেইন করে থাকি, তাই যাদের যে এপিসোডগুলো ভালো লাগবে তারা সেই এপিসোডের বিষয়গুলো কিন্তু আমাদের মাঝে উপস্থাপন করবেন। আমরা সেই এপিসোডগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবগত আছেন মেঘলা এবং অনেকের মধ্যে কিন্তু পূর্বে সম্পর্ক ছিল। তাদের মধ্যে সম্পর্কটি প্রাথমিক দিক থেকেই ছিল তাদের একটা পারিবারিকভাবে তাদের বিয়েতে আবদ্ধ করে দেওয়া হয়। বিভিন্ন সূত্রজনিত বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যে এই নাটকটি শেষ পর্যন্ত ভিন্নময় নিয়েছিল। যদিও তাদের মধ্যে যে একটা চরিত্রের ঘাটতি রয়েছে এবং এই চরিত্রে কিভাবে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিলে চূড়ান্তভাবে দিক নির্দেশনা এবং তাদের মধ্যে যে একটা অহংকারিত্ব ফিরেছিল সেই অহংকারিত্বের বিষয়ে কিভাবে আলোচনা করা যায় এবং তাদের অহংকারিত্ব কিভাবে দূর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অহংকারিত্ব বলতে বোঝানো হয়েছে রাতুলকে। মূলত রাতুলের যে একটা অহংকার প্রতিপত্তি বেড়ে গিয়েছে সেই অহংকার যাতে পরবর্তীতে আবার ক্রমশই যাতে বৃদ্ধি না পায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তবে আমরা যে মনস্তাত্ত্বিক বিষয়টি দেখতে পেরেছি সেখানে কিন্তু রাতুল তার মনোনীত যে মেয়েটিকে এখানে বসিয়ে রাখা হয়েছে তার কিন্তু অহংকার অত্যন্ত বেশি হয়ে গিয়েছে, যার ফলে তিনি রাতুলের ফ্যামিলির যে জনগণ রয়েছে তাদের সঙ্গে কিন্তু ভালোভাবে কথাবার্তা বলেন না এবং তার ফ্যামিলির লোকদেরকে তুচ্ছ মনে করেন এবং কিভাবে তাদেরকে হেনস্থা করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কাজ করে থাকেন, যার ফলে শেষ পর্যন্ত তাদের মধ্যে যে একটা বন্ডিং ভালোবাসা ছিল সেটা কিন্তু আর দেখা যায়নি। যার ফলে আমরা এই নাটকের পুরো বিষয়টি সম্পর্কে চমকপ্রমোদ ভাবে দেখতে পেরেছিলাম। কিন্তু মেঘলা যে তার একটা ভালোবাসা ছিল, মেঘলা যে কিভাবে তিনি আবারও সেই জাতির উদ্দেশ্যে উঠে আসবেন এবং আবারও সেই শালিমা ইন্ডাস্ট্রির মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ঠান্ডা মাথায় কাজ করার নতুন সিদ্ধান্ত উঠে এসেছে। তবে যে নতুন নকল যে শালিমাকে এখানে বসিয়ে রাখা হয়েছে সেই শালিমাকে কিন্তু একেবারে ঝাড়ু পেটা দিয়ে অফিস থেকে গার্ড ধাক্কা দিয়ে সিকিউরিটির মাধ্যমে তাকে অফিস থেকে বের করে দেওয়ার নতুন একটি সিদ্ধান্তের চক্র উঠে এসেছে। তার যে অহংকার প্রতিপত্তি ছিল সেই অহংকার কিন্তু এক নিমিষে শেষ হয়ে গিয়েছিল এই নাটকে। তবে আমরা 33 পর্বে বৃষ্টির চরিত্রটা কিন্তু ইন্টারেস্টিং ছিল, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আমরা জানতে পেরেছি বৃষ্টি অত্যন্ত শক্তিশালী একজন মানুষ, তিনি হেরে যাওয়ার নারী ছিলেন না, যার ফলে তিনি চতুরতার সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে কাজ করেছিলেন। যেহেতু তার পক্ষে অবস্থান নিয়েছিলেন রাতুল, মূলত কালপিট যাকে বলা হয় সেই রাতুল, এবং আরেকজন কালপিট বলা হয় তিনি হচ্ছে সাব্বিরের যে চরিত্রটি ছিল সেটা হচ্ছে সবথেকে বড় কালপিট। কিন্তু তিনি যে মিথ্যা অভিনয়গুলো করে গিয়েছিলেন মিথ্যা অভিনয়ের কারণে কিন্তু চূড়ান্ত ভাবে সফল হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কেউ বুঝতে পারেনি সাব্বিরের বিষয়বস্তুগুলো। সাব্বির যেভাবে কালপিটের যে চরিত্রটি নিয়েছিলেন সেই চরিত্রের কারণে কিন্তু আজ মেঘলা পথে বসেছে এবং মেঘলার প্রতিপত্তি ধ্বংস হয়েছে। আমরা এই বিষয়টি সম্পর্কে কিন্তু অবগত যে এই কালপিটই কিন্তু সকল কিছু করেছিল। তবে আমরা চাই না কোনোভাবে যাতে এই কালপিট আবারও চূড়ান্তভাবে কোনো দিক নির্দেশনা নিয়ে উঠে আসেন এবং তার মধ্যে একটা টান উত্তেজনাপূর্ণ যে মুহূর্ত ফিরে আসুক। কারণ আমরা চাই যে তাদের যে মধ্যে যে একটা গভীর ষড়যন্ত্র আছে এই গভীর ষড়যন্ত্র যাতে ফুটে না ওঠে এবং তাদের মধ্যে আমরা চাই একটা ভ্রাতৃত্ববোধ ভালোবাসা যাতে ফুটে ওঠে। তবে সাব্বিরের যে ভূমিকা ছিল তা কিন্তু অস্পষ্ট নয়। আমরা এই ভূমিকাটি আমরা দেখেছি, কিন্তু তাদের মধ্যে যাদেরকে এই ভূমিকা যে নাচিয়ে নিয়ে বানানো হচ্ছে তারা কিন্তু জানে না। বিশেষ করে বৃষ্টি কিন্তু বর্তমান জানতে পারছে না। আরেকটি যে চরিত্র রয়েছে সেটা হচ্ছে মেঘলা কিন্তু বুঝতে পারেনি। তবে এখন সাব্বিরকে দুঃখিত এখন অনেক যে কাজ করে যাচ্ছেন কিন্তু অনেকের বিষয়গুলো কিন্তু তিনি বুঝতে পারতেছেন আসলে তিনি কিভাবে এই কাজগুলো করতে যাচ্ছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি আগামী 31 পর্বে সাব্বিরের একটি ধ্বংসাবশেষ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং সাব্বির কিভাবে এই কাজগুলো হ্যান্ডেলিং করতেছে এবং তার উপরে কে কলকাটি নাড়তেছে সেই বিষয়গুলো কিন্তু প্রকাশ্যে নিয়ে আসবে। আমরা বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত অবগত হয়েছে। তবে তিনি আগে থেকেই মাঠ ছেড়ে দেওয়া মানুষ নয়, তিনি যেভাবে তার চরিত্রের বিষয়গুলো উপস্থাপন করে যাচ্ছে এবং তিনি সংবেদনশীলভাবে সকল কিছু উপস্থাপন করছেন এই ভূমিকাটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। তবে আমরা স্ক্রিনের সামনে যে বিষয়গুলো দেখতেছি সেগুলো যে খুব একটা আলোচ্যবহুল এবং এই বিষয়গুলো অনুযায়ী যে সকল কার্যক্রম বাস্তবায়িত হবে সেটাও কিন্তু নয়, কারণ এখানে এপিসোড এখানে কোনো বাস্তবতার সাথে মিল নেই। তবে এগুলোই কিন্তু হয়ে যায়। আমরা আরেকটা যে চরিত্র দেখেছি সেটা হচ্ছে ম্যানেজার কৌশল। এই পর্বে সবচেয়ে বুদ্ধিমানের চাল ছিল ম্যানেজার যখন বুঝতে পারে যে আসলে তিনি একটা ট্র্যাপের মধ্যে পড়ছে, যখন মেঘলা পূর্বে ছিল তার মেঘলার সঙ্গে একটি ভালোবাসা বোধ ছিল এবং তিনি মেঘলাকে নিয়ে তার এই ব্যবসা কার্যক্রম চালিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত যখন রাতুল আবার ফিরে এসে এবং রাতুল যখন প্রতিপত্তি দেখাতে শুরু করে তখন আবার রাতুলের পক্ষে মতামত নিয়েছেন। এইভাবে কিন্তু তার জীবনের গতিপথগুলো উল্টো এবং সমানভাবে চলতেছে। এটা কিন্তু মোটো ভালো পদ্ধতি এবং ভালো দিক ছিল না, কারণ তিনি চাইলে কিন্তু আইনিভাবে একটি পদক্ষেপে যেতে পারতেন এবং আইনিভাবে সেই মেঘলাকে আবারও তার আগের জায়গায় ফিরে দেওয়ার রূপরেখা তৈরি করতে পারতেন। কিন্তু এখানে তিনি এই কাজটি করেনি। একমাত্র কারণ সেটা হচ্ছে তাকে বিপুল অর্থ ঘুষ দেওয়া হয়েছে এবং তাকে পদোন্নতি করে দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল। যখন সে দেখতে পেরেছে যে তাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত সে কিন্তু ম্যানেজার হিসেবে আছে, কিন্তু তার কোনো উন্নতি হয়নি এবং তাদের কোনো পদোন্নতি হয়নি। এই বিষয়টি তার মনে একটি খটকা তৈরি করেছিল, যার ফলে তার মধ্যে একটা দুঃস্বপ্ন জেগে ওঠে, যার ফলে তিনি
মেঘলার সঙ্গে একটি গোপনভাবে আঘাত করেন। মেঘলা কোন পদ্ধতিতে কাজ করলে তার কাজগুলো এগিয়ে নেওয়া সম্ভব এবং কিভাবে রাতুলকে হেনস্থা করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি গভীরভাবে ষড়যন্ত্রের বিষয়গুলো উঠে তুলেছেন। তবে আমরা আগামী 30 পর্বে আরেকটি বিষয় দেখতে পেরেছি, সেটা হচ্ছে রাতুল কিন্তু ভুলে যাওয়ার কোনো পাত্রী নয়। তিনি প্রাথমিক দিক থেকে বুঝতে পেরেছিলেন যে ম্যানেজার সাহেব আমাকে সাহায্য করেছেন, কিন্তু শেষ পর্যন্ত যখন আমাকে হাল ছেড়ে দিতে হয়েছে সেই শালীনা গ্রুপের, সেই হাল ছেড়ে দেওয়ার সময় তিনি কিন্তু পুরো পাল্টা উদ্যোগ নিয়েছিলেন, যার ফলে তাদের মধ্যে একটা দুষ্কর চরিত্রের বিষয়গুলো উঠে এসেছিল। এই চরিত্রটি তিনি কোনোভাবে মেনে নিতে পারেনি, যার ফলে তাদের মধ্যে একটা টার্নিং পয়েন্ট ছিল এবং সেই টার্নিং পয়েন্টে তাদের প্রতিপত্তি এবং সম্পত্তি, আইন প্রতারণা আর ভালোবাসার সঙ্গে তার একটা জড়িত ভাব ছিল। এই ভাবে শেষ পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে তাদের মধ্যে একটা পারিবারিক শিক্ষা নেই। যদি ম্যানেজারের মধ্যে যদি একটি পারিবারিক শিক্ষা থাকতো তাহলে কিন্তু সে কোনোভাবে এই বিষয়টির উদ্যোগ নিতে পারতো না। আমরা অনুভব করে দেখেছি যে মেঘলা সবথেকে বেশি কষ্ট করেছেন এবং মেঘলার মধ্যে কষ্টের প্রক্রিয়া অত্যন্ত কঠিন ছিল। এই গল্পে মেঘলা অধিক পরিমাণ কান্নাকাটি করেছেন। তিনি চেয়েছেন যে আমার স্বামী, যে পূর্বের যে স্বামী ছিল, সেই স্বামী যাতে আমাকে আবার গ্রহণ করে নেয় এবং আমি যাতে পরবর্তীতে সেই স্বামীর সংসারে যেতে পারি। তবে এখানে যে কাটা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, সেই বিষয়টি কিন্তু তার নলেজে ছিল না, কেননা সে আগে থেকে ভাবছিল যে বৃষ্টি যদিও তার বর্তমান স্ত্রী, তবে যেহেতু তার সন্তান আদি হচ্ছে না, সেক্ষেত্রে নবগত যে সন্তান আমার পেটে রয়েছে, মূলত মেঘলার পেটে রয়েছে, সেই মেঘলার আসল যে পিতা সেটা কিন্তু সেই মেঘলাই জানেন। মেঘলার সন্তানের যে আসল পিতা আছেন সেটা কিন্তু সেই মেঘলাই জানেন। তারপরে তার ফলস্বরূপ শেষ পর্যন্ত সমাজের এই কুৎসিত সত্যটাকে তিনি ঢেকে রেখেছেন, কেননা এই পর্বগুলো কিন্তু আগামীতে প্রকাশ পাবে। আগামীতে পর্বগুলো চূড়ান্ত দিক নির্দেশনা আসবে এবং গরিব ঘরে রাজপুত্র পর্বটার একটা দিক নির্দেশনা প্রকাশ পাবে, সেখান থেকে কিন্তু শেষ হতে পারে। তবে আমরা এর মধ্যে শেষ হওয়ার বিষয়টি সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত অবগত নেই, কারণ আমরা দেখেছি যে এই নাটকটি আরো জনপ্রিয়তা চরম আকারে পৌঁছে যাচ্ছে, যার ফলে কিভাবে নাটকটিকে আরো বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা মতধারা উঠে এসেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে এর মধ্যে শালীনা বিল্ডার্সের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করেছেন। তারা সকলে যেহেতু সমানভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন, তাই আর এই বিষয়ের নেতিবাচক কোনো পরিস্থিতি তৈরি হবে না। আমরা সমাজের যে কুৎসিত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে শালীনা বিল্ডার্স থেকে বের হয়ে আসার মধ্যে একটা গুরুত্ব পরিচয় লক্ষ্য করেছি। এখানে আমি দর্শক হিসেবে রাগ করতে পারলাম না, কারণ আমি যে দর্শক সেটা কিন্তু আপনারা জানেন, তাই আমি দর্শক হয়ে আপনাদের মাঝে আবারও সেই দর্শকের বিষয়গুলো উপস্থাপন করতেছি। যদিও আপনাদের কাছে নাটকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট কোনোভাবে মিস না হয়ে যায়। কারণ আমরা কিন্তু সমাজের চরিত্রগুলো তুলে ধরে থাকি এবং এই নাটকের কি চরিত্রগুলো প্রকাশ পাচ্ছে এবং কোন চরিত্রে সবথেকে বেশি আলোচ্য থাকবে, কারা জয়ী হবেন এবং কোন চরিত্রটি পরবর্তীতে প্রকাশনা হিসেবে ফিরে আসবে, আমরা সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করে থাকি। আমরা কখনো কোনো পর্বকে একবারে বলি না, কারণ আমরা সত্য নির্ভর এবং যৌক্তিক সিদ্ধান্তের কথাগুলো কিন্তু উপস্থাপন করে থাকি। আমরা চাই একটি নাটকের পূর্ণতা পাক এবং একটি নাটক কিভাবে জনপ্রিয়তা অর্জন করবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। আমরা এর মধ্যে শালীনা বিল্ডার্সের যে উত্তরাধিকারী আছে তার মধ্যে তার সঙ্গে আলোচনা করেছিলাম, তারা আমাদেরকে বিষয়গুলো সম্পর্কে অবগত করেছেন এবং তারা বলেছেন যে আমরা এর মধ্যে কয়েকটি দফায় যে আলোচনা বৈঠক নেওয়া হয়েছিল, সেই আলোচনা বৈঠকের মধ্যে নাটকের যে শক্তিশালী একটা দিক রয়েছে সেই শক্তিশালী দিক হিসেবে অনেক চৌধুরীর চরিত্রটিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অনেকে যেহেতু তার চারিত্রিক জীবনে অত্যন্ত শক্তিশালী অবস্থান তৈরি করেছেন এবং কিভাবে চারিত্রিক গঠন তৈরি করেছেন, কোন পদ্ধতিতে রাতুল সফলভাবে এগিয়ে যেতে পারবে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তাদের একটাই কথা, রাতুল যাতে আর তাদের মধ্যে হেনস্থা করতে না পারে এবং তাদের যে অর্থনৈতিক সক্ষমতাকে ধ্বংস করেছিল, অর্থনৈতিক সক্ষমতা যেন রাতুলের আবার কোনো ক্রমে যাতে ফিরে না আসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছিলাম, তবে আমরা কোনোভাবে সেই বিষয়গুলো চূড়ান্ত প্রকাশ নিয়ে আলোচনা করতে পারিনি, কারণ এটা ছিল অত্যন্ত নেতিবাচক একটি দিক। কেননা প্রত্যেকটি বিষয়ের একটা সমসাময়িক দিক নির্দেশনা থাকে। এই দিক নির্দেশনা অনুযায়ী যে প্রত্যেক জনের যে একটা ভালোবাসার ভ্রাতৃত্ববোধ ছিল সেটা কিন্তু উল্লেখ করা হয়। আমাদের যেটা ছিল সেটা হচ্ছে রাতুল অত্যন্ত শক্তিশালী ছিল এবং তিনি যখন ক্ষমতা ছিলেন, মূলত শালীনা বিল্ডার্সের যখন উত্তরাধিকারী ছিলেন, তখন তিনি সক্ষমতার একটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটাকে চরিত্রকে ভিলেন বানিয়ে দিয়েছে। তবে ভিলেনটি তিনি ছিলেন না, তিনি কিন্তু অত্যন্ত ভালো ছিলেন। তবে তিনি মেঘলার সকল সম্পত্তি হাতে নেওয়ার জন্য অনেকের সাথে মেঘলার সম্পর্কটি বিচ্ছিন্ন করেছিলেন এবং অনেককে তার থেকে জীবন থেকে বিতরণ করেছিলেন এবং শেষ পর্যন্ত অনেকের জীবনে কাটা হয়ে মেঘলার জীবনে প্রবেশ করার কয়েকটি পায় তারা করেন। তবে মেঘলা যখন এই বিষয়টি জানতে পারে তখনই কিন্তু অনেকে আবার তার জীবনে ব্যাক আসার সুপারিশ করেন যে আমি ব্যাক আসবো, আমাকে তোমার লাইফে ব্যাক করে না, কিন্তু কোনোভাবে যখন ব্যাক হচ্ছিল না এবং তাদের মধ্যে যখন একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছিল, তাই সে কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছিল, যার ফলে শেষ পর্যন্ত অনেক এবং মেঘার মধ্যে বন্ডিংটা আর ভালোভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তাই আমরা এই বিষয়টি সম্পর্কে কিন্তু চূড়ান্ত দিক নির্দেশনা নিয়ে আলোচনা করতে পারিনি। তবে নতুন যে চরিত্রগুলো ফুটে উঠেছে, এই চরিত্রগুলো সব থেকে বেশি আকর্ষণ ফিল করেছে মেঘলা এবং অনেক অত্যন্ত চতুর ব্যক্তি ছিলেন। তিনি কোনোভাবে চাননি যে একটি পরিস্থিতি অস্বাভাবিক হোক, তাই তিনি পরিস্থিতি স্বাভাবিক রেখেই কিন্তু সকল কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সুপারিশ করেন। আমরা এতটুকু জানতে পেরেছি। তবে আগামী পর্বে কোন বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সেই পর্বটি সম্পর্কে আলোচনা করার শুরুতে আপনাদের মাঝে আমরা আবার বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো কোনোভাবে মিস না হয়ে যায়। গরিব ঘর এই পর্বগুলো কিন্তু স্পেশাল একটি পর্ব, কারণ এই পর্বগুলোর জনপ্রিয়তাটা অধিক। আমরা এই জনপ্রিয়তা নিয়ে কিন্তু নাটকগুলো উপস্থাপন করে থাকি। আমরা চাই না প্রত্যেকটি নাটক যাতে সাবলীলভাবে উপস্থাপন করা হয়, কারণ আমরা এই নাটকগুলোকে যাতে ভালোবেসে থাকি এবং জনপ্রিয়তা অর্জন করেছে, তাই পরিচালকের কাছে একটাই দাবি থাকবে যাতে নাটকগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে পরবর্তী আমাদের আগ্রহ আরো বৃদ্ধি পায়। তবে আমরা এর মধ্যে এই বিষয়টি কিন্তু চোখে পড়েছে যে আমরা যত নাটক দেখি না আমাদের মধ্যে আগ্রহ থেকে যাতে নাটকের যাতে শেষ না হয়, নাটক যাতে চলতে থাকে। এই বিষয়গুলো নিয়ে যখন আমাদের মাঝে কয়েকটি দফায় আলোচনা হয়েছিল, তখনই কিন্তু পরবর্তীতে আমরা নির্দেশনাগুলো জানতে পেরেছিলাম যে নাটকগুলো এখনো শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, নাটকগুলো চলতে থাকবে আগামী প্রায় 100 পর্ব পর্যন্ত। যেহেতু আমরা ধারাবাহিকভাবে নাটকগুলো দেখে যাচ্ছি, এরপরেই দুনিয়া টাকা গোলাম সহ বিভিন্ন নাটকের পর্ব আসতে যাচ্ছে। আগামীতে আমরা জানতে পেরেছি যে দুনিয়া টাকা গোলাম যে নাটকটি এসেছে, সেই নাটকটি প্রায় 4 পর্ব পর্যন্ত এসেছে। এখন পর্যন্ত 5 পর্বের জন্য অপেক্ষা করতেছে। এই নাটকটি আশা করি যে আগামী এপিসোড 5 পর্ব আসবে। এই এপিসোডে কিন্তু মানুষের মনের খোরাক জীবনের একটি সক্ষমতা তৈরি করবে। তবে এখানে আমরা আগামী 30 পর্বে যে বিষয়টি দেখতে পাবো সেটা হচ্ছে অহংকার। অনেকের যে একটা ক্ষিপ্ততা ছিল, সেই ক্ষিপ্ততা রাতুলের অহংকারকে ধ্বংস করেছে, কিন্তু রাতুল অহংকারের মধ্যে দিয়েই ক্ষমতা দখল করেছেন এবং তিনি ভুয়া পরিস্থিতির মাধ্যমে ক্ষমতা দখল করেছেন, যাতে এই ক্ষমতাটি পরবর্তীতে প্রয়োগ করতে না পারেন সেই বিষয়গুলো কিন্তু একটা চূড়ান্ত পরিস্থিতি উপঢৌকন তৈরি করা হয়।
আমরা এই বিষয়গুলোই কিন্তু জানতে পেরেছি। তবে প্রকাশ্যভাবে যে বিষয়গুলো উঠে আসার একটা পরিক্রমাময় ছিল, সেটাও কিন্তু আমরা মেঘার চরিত্রে উঠে এসেছিল। সেটা দেখেছেন যে মেঘা কিন্তু অনেকের সঙ্গে একটা ভালোবাসার ভ্রাতৃত্ব বোধে জড়িয়ে পড়েছে এবং তাদের যে একটা সংলাপ ছিল, সেই সংলাপটা ছিল অনেক ভাবা চিন্তাময়। এবং বিনোদনের বাইরে কিন্তু রাতুল কৌশলভাবে সকল কিছু করেছেন এবং তিনি প্রমাণ করেছেন শুধু খারাপ না, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। নকল সালিমের মাধ্যমে যে খেলাটা সাজিয়েছিল সেটা ভেঙে পড়লে সে থামেনি। রাতুলের সবচেয়ে বড় অস্ত্র হলো সে জানে না কিভাবে তাকে ক্ষতি করা যাবে এবং তাকে কোথায় আঘাত করলে রাতুল ধ্বংস হবে, সেটা কিন্তু মেঘা কোনোভাবে জানতে পারেন। তবে এটা অনেক ভালো করে জানতে পারে না। অনেক ছিল তার ছোটবেলার বন্ধু এবং কিভাবে অনেক এবং রাতুলের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দিয়ে তাদের মধ্যে চতুরতার সঙ্গে সকল কিছু লুট করে দিতে পারবে, অনেক সেই বিষয়গুলো কিন্তু অনেক ভালো করে জানছিল, যার ফলে অনেক পূর্ণাঙ্গভাবে সকল কিছু একটা পায়তারা করেছিল। আমরা এই বিষয়টি সম্পর্কে কিন্তু জেনেছিলাম। তবে এখানে নিষ্ঠুরতার বিষয়টিকে স্বীকার করা হয়েছে, যেহেতু অনেকে অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে বর্তমানে কাজগুলো করেছিলেন। তবে এই কাজগুলোকে কোনোভাবে নিষ্ঠুরতা বলা যায় না, কেননা তারা তাদের প্রাপ্যতা ফিরে পাওয়ার জন্য কিন্তু আঘাত করতে পেরেছে। কারণ এই আঘাত যদি তারা না করে এখন, তাহলে তাদেরকে সারা জীবন আঘাত পেতে হবে, যার ফলে শেষ পর্যন্ত তারা সকল কিছু সাজিয়ে ভেঙে নতুন একটি কৌশল তৈরি যে কৌশল রয়েছে, সেই কৌশলের মাধ্যমেই চূড়ান্ত দিক নির্দেশনাগুলো উঠে এসেছে। আমরা সত্যিকার অর্থে শালিমা গ্রুপের লড়াইটাকে আমরা অত্যন্ত আলোচ্য বহুল হিসেবে মেনে নিয়েছি। তবে এখানে সবচেয়ে ক্ষতিকর যে ক্যারেক্টারটি রয়েছে সেটা হচ্ছে সাব্বির এবং রাতুল। এই দুটি ক্যারেক্টারের মধ্যে দিয়ে কিন্তু সকল কিছু অস্ত মিটে যায়। তবে এখন নতুন করে আরো একটি ক্যারেক্টার যোগ হয়েছে, যেটা হচ্ছে রাতুলের বর্তমান সংযোগময় যাদেরকে বলা হয়, মূলত তাদের যে একটা গোপন সংযোগময় রয়েছে, তাদের মধ্যে নাম রয়েছে বৃষ্টি, যা অনেকের বর্তমান স্ত্রী। তিনি একটি ক্যারেক্টার যে পেয়েছেন, এই ক্যারেক্টারটি অত্যন্ত আলোচ্যভাবে করতেছেন। এই ক্যারেক্টারে কিন্তু তিনি সফল হলেও তাদের মধ্যে একটা দ্বন্দ্ব থেকে যাবে, কারণ তার স্বামী এবং যে একটা নতুন যে ষড়যন্ত্র জাল রয়েছে, সেই ষড়যন্ত্র জালে কিন্তু সাব্বির তাদেরকে যথাযথভাবে পূর্ণভাবে সহযোগিতা করেছে, কিন্তু এটা কোনোভাবেই তিনি মেনে নিতে পারেননি, যার ফলে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তবে এই দ্বন্দ্বটি যে চূড়ান্ত দ্বন্দ্ব সেটা না, কারণ তাদের মধ্যে সকল কিছু থামিয়ে আবার নতুন করে ফিরিয়ে পাওয়ার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখাকেই অনেকে দাবা খেলার মতো হিসেবে ভাবছে। তবে আমরা ম্যানেজার চরিত্রটি কখনো বলতে পারবো না। এই নাটকের এই চরিত্রটি অত্যন্ত শক্তিশালী থাকলেও চূড়ান্তভাবে সকল কিছু বাস্তবায়িত হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা শেষ পর্যন্ত গরিব ভাই রাজপুতের 30 এপিসোড জটিলতার সঙ্গে তুলে ধরা হলে আমরা এটি উপভোগ করতে চাচ্ছি। এই উপভোগ যাতে পরবর্তী প্রজন্মকে আরো স্বস্তিময় করে তুলতে পারে এবং যে 4টি থিম গঠন করা হয়েছে, এই 4টি থিম অনুযায়ী নাটকগুলো এখন থেকে 40 মিনিটে করার সুপারিশ করা হয়। আশা করা যাচ্ছে এই নাটকগুলো এখন থেকে 40 মিনিট হবে, এতে করে মানুষের মনে করার জন্য সম্ভব হবে। এই 40 মিনিটের নাটকে কিন্তু তাদের একটা বিষয় বস্তু দেখাবে। আমরা এর মধ্যে একটা বিষয় সম্পর্কে অবগত আছি যে আমরা জানি যে নাটকগুলো এখন প্রকাশ পাচ্ছে, এই নাটকগুলোর মধ্যে এপিসোডগুলো কিন্তু প্রায় 20 মিনিট 25 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে। এতে করে কিন্তু তাদের মধ্যে যে একটা ভালোবাসা বা এই নাটকগুলোর একটা পূর্ণতা, সেটা কিন্তু পাওয়া সম্ভব না। তাই শেষ পর্যন্ত এই নাটকগুলোর পূর্ণতা ফিরিয়ে পাওয়ার জন্য 40 মিনিট 40 থেকে 45 মিনিট একটা সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমার মধ্যে কিন্তু এই নাটকগুলো জোরালোভাবে উপস্থাপন করা হবে। আমরা এতটুকু জানতে পেরেছি। তবে আমরা এর মধ্যে আরো কয়েকটি নির্দেশনা সম্পর্কে জানতে পেরেছি, এতে করে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, দ্বন্দ্বটি যাতে পরিপূর্ণ না হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তবে আমরা শেষ পর্যন্ত নতুন যে সংকট পরিস্থিতি তৈরি হয়েছিল, সংকট পরিস্থিতির মধ্যে একটা থিম গঠন করা হয়েছে। থিম অনুযায়ী আমরা দেখতে পারবো আসলে কোন ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং কিভাবে সেগুলোকে হ্যান্ডেলিং করা হয় এবং তাদের যে ডিএনএ টেস্টের বিষয়টি ছিল, সেই ডিএনএ টেস্টের বিষয়টি সম্পর্কে আগামী আমাদের এই ভিডিওতে এপিসোডের মাধ্যমে জানতে পারবো। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আমরা যেহেতু প্রতিনিয়ত আপডেটগুলো প্রকাশ করে থাকি, তাই আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপডেটস যাতে মিস না হয় সেই বিষয়টি সম্পর্কে গভীরভাবে চ্যানেলটিতে নির্দেশনার সঙ্গে আপনারা ফুটে উঠবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।